নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিস্টে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের পড়াবো সিলিয়া এবং ফ্লাজেলা কী এবং এদের স্ট্রাকচার কী এবং এদের কী ফাংশন বা কাজ রয়েছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে সিলিয়া এবং ফ্লাজেলা জিনিসটা কী সেটা আগে আমাদের জানতে হবে। প্রথমে বলবো ফ্লাজেলাকে কোষের সূক্ষ্ম সূত্রাকার আবরণী বিশিষ্ট প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক। তাহলে এটা কি? এটা একটা কোষেরই অংশ, কিন্তু এটা কি এক ধরনের প্রবর্ধক যেটা কোষ থেকে বাইরে বেরিয়ে থাকে এবং সেটা কি? সেটা আবরণী বেষ্টিত। সেই আবরণীটা কি? সেটা আসলে এই যে প্লাজমা মেমব্রেন, একটা কোষের বাইরে কি থাকে? প্লাজমা মেমব্রেন। সেই প্লাজমা মেমব্রেনটাই কি হচ্ছে? প্রবর্ধক রূপে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং কি তৈরি করছে? একটা ফ্লাজেলা তৈরি করছে। শুধু এখানে আমরা ফ্লাজেলাটা প্লাজমা মেমব্রেন দিয়ে তৈরি নয়, এর ভেতরে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাবো, যেটা একটু পরেই আমরা আলোচনা করব। প্লাজমা মেমব্রেনটা কোথায় থাকে? একদম এই যে একটা ফ্লাজেলা স্ট্রাকচার আমি এঁকেছি, এর বাইরের অঞ্চলটা কি? এটা কি প্লাজমা মেমব্রেন দিয়ে তৈরি। একদম বাইরের আবরণীটা হলো কি প্লাজমা মেমব্রেন। তাহলে এই ফ্লাজেলার কাজ কি? ফ্লাজেলার মূলত কাজ হচ্ছে লোকোমোশন বা গমন বা চলনে সাহায্য করা। তাহলে ফ্লাজেলার মেন কাজ কি? চলন বা গমন, ঠিক আছে? বা ইংরেজিতে বলবো কি লোকোমোশনে হেল্প করে। ধরো একটা স্পার্ম তার এই ফ্লাজেলাটা, এটা তার ফ্লাজেলা, ঠিক আছে? তাহলে ভালো করে আঁকি। এটা একটা স্পার্ম বা শুক্রাণু, এর এটা ফ্লাজেলা, এই অঞ্চলটা পুরো ফ্লাজেলা। তাহলে এই ফ্লাজেলাটা মুভ করছে, যখন সে মুভ করলে কী হচ্ছে? পুরো স্পার্মটাও মুভ করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে। তাহলে ফ্লাজেলা তার নিজে মুভমেন্টের মাধ্যমে বা নিজে মানে কি হচ্ছে আন্দোলিত হয়ে হয়ে কী করছে? সে একটা কোষকে অন্য একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারছে। তাহলে প্রধান কাজ ফ্লাজেলার কি? সেটা একটা কোষের কি করে? গমনে বা চলনে সাহায্য করে। বোঝা গেল? তাহলে এরপরে আমরা আসবো কি সিলিয়ার কথায়। ফ্লাজেলার সঙ্গে সিলিয়াকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? ফ্লাজেলার মতো সিলিয়াও কিন্তু এক রকমের প্রবর্ধক, কিন্তু সেটা ফ্লাজেলার চেয়ে অনেক ছোট ছোট হয়। সেটা ফ্লাজেলার চেয়ে অনেক কি হয়? এরকম ছোট ছোট হয়। ফ্লাজেলা যেরকম এত লম্বা লম্বা সেরকম না, এরকম ছোট ছোট হয়। এবং সিলিয়া একটা কোষের পুরোটা জুড়ে থাকতে পারে, কিন্তু ফ্লাজেলা আমরা দেখব যে একটা কোষের অগ্রভাগের দিকে একটা মাত্র ফ্লাজেলা থাকে। কিন্তু তাহলে আমরা কি বললাম? যে ফ্লাজেলা সংখ্যায় কিন্তু একটা হয়, কিন্তু সিলিয়া আমরা দেখব যে একটা কোষের চারিদিকে অনেক সিলিয়া ছোট ছোট থাকতে পারে। তাহলে সিলিয়ার কাজ কি? সিলিয়ার মানে এই যে সিলিয়াটা, এরও কিন্তু কাজ অনেক সময় কি, এটাও লোকোমোশন বা চলন গমনে সাহায্য করে, কিন্তু এই সিলিয়ার আরও অনেক রকমের কাজ রয়েছে। সিলিয়া হয়তো এটা একটা কোষ, এটা জলের ভেতরে আছে, সে সিলিয়ার মাধ্যমে কি করবে? সে জলকে সরিয়ে সরিয়ে সে যেতে পারবে, ঠিক আছে? এবং এই যে সিলিয়ারি কোষগুলো আমাদের যে ট্রাকিয়া রয়েছে, মানে শ্বাসনালী রয়েছে, তার যে গায়ে, মানে ট্রাকিয়ার যে গায়ে যেই কোষগুলো, সেগুলো কীরকম হয়? এরকম সিলিয়া যুক্ত হয়। সিলিয়া যুক্ত হওয়ার জন্য কী হয়? যখন আমরা বাইরে থেকে ধরো একটা আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, ঠিক আছে? আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো তাহলে আমরা যে এই যে প্রশ্বাস নিচ্ছি, তাহলে এই প্রশ্বাসের মাধ্যমে আমরা কি করছি? বাতাস থেকে প্রচুর পরিমাণ, যেরকম বিভিন্ন রকমের আমাদের শরীরে বিভিন্ন রকমের বাতাসের মাধ্যমে অনেক ধুলো বালি অনেক কিছু আমাদের কিন্তু শ্বাসনালীর ভিতরে ঢুকছে, কিন্তু এই সিলিয়া থাকার জন্য শ্বাসনালীর ভেতরে সেটা কিন্তু সেই সমস্ত কঠিন কণাগুলো শ্বাসনালী থেকে কি হবে? এই সিলিয়া মুভমেন্টের মাধ্যমে আবার শ্বাসনালী থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে সিলিয়া প্রচুর কাজ রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা সিলিয়া বলো ফ্লাজেলা বলো, সমস্ত কিছু কি হচ্ছে? একটা কি প্রবর্ধক, যেটা কোথায় থাকে? কোষের যে ভেতর থেকে বাইরের দিকে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এই যে সিলিয়া এবং ফ্লাজেলার আমরা গঠনটা দেখতে পাবো। প্রথমে আমরা এই যে ফ্লাজেলার গঠন যদি আমরা দেখি, তাহলে ফ্লাজেলা কি কি নিয়ে তৈরি সেটা আগে আমাদের দেখতে হবে। যদি আমরা একটা ফ্লাজেলা স্ট্রাকচার দেখি, তাহলে ফ্লাজেলা কি কি নিয়ে তৈরি? একটা বাইরের দিকে যে অঞ্চল, তাকে আমরা কি বলবো? অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এবং ভেতরের যে অঞ্চলটা থাকে ফ্লাজেলা, যেখান থেকে ফ্লাজেলাটা তৈরি হয়, তাকে আমরা কি বলবো? বেসাল বডি। তাহলে এই অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা স্যাপ্ট, এটা অনেকগুলো মাইক্রোটিবিউল নিয়ে তৈরি হয়। এই বান্ডিল অফ মাইক্রোটিবিউল, অর্থাৎ গুচ্ছাকার মাইক্রোটিবিউলগুলোকে একসঙ্গে আমরা কি বলবো? অ্যাক্সোনিম। তাহলে অ্যাক্সোনিম কি নিয়ে তৈরি? একগুচ্ছ কি নিয়ে তৈরি? মাইক্রোটিবিউল নিয়ে তৈরি।
তাহলে এরপরে আমরা দেখব যে এই মাইক্রোটিবিউলটা, এই যে ফ্লাজেলার যে গঠনে যে মাইক্রোটিবিউল রয়েছে সেগুলো কিভাবে অবস্থান করে সেটা এবারে আমরা দেখব। আমরা যদি ফ্লাজেলার যদি এই অঞ্চলটা বড় করে আমরা যদি এখানে দেখি, তাহলে ফ্লাজেলাটাকে যদি মাঝখানে কেটে এই অঞ্চলটাকে যদি আমরা বড় করে দেখি, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে ফ্লাজেলার মোট এই স্ট্রাকচারটা আমরা ফ্লাজেলার এই এক্সোনিমের যে মাঝখানের অঞ্চলটা, তাহলে এই এক্সোনিমটাকে যদি ঠিক করে দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো ফ্লাজেলা কী নিয়ে তৈরি বলেছিলাম, যে ফ্লাজেলার যে এক্সোনিমটা সেটা বান্ডিল অফ মাইক্রোটিবিউল নিয়ে তৈরি, অর্থাৎ মাইক্রোটিবিউলের বান্ডিল নিয়ে কি তৈরি হয়, এই ফ্লাজেলার মাঝখানে যে অবস্থিত যে এক্সোনিম সেইটা তৈরি হয়। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে আমরা দেখব যে মাইক্রোটিবিউলগুলো ফ্লাজেলার মধ্যে কিভাবে অবস্থান করে। তাহলে আমরা মাইক্রোটিবিউলগুলো ফ্লাজেলার মধ্যে কীরকম অ্যারেঞ্জমেন্ট করে, 9+2 অ্যারেঞ্জমেন্টে কি থাকে, এই মাইক্রোটিবিউলগুলো ফ্লাজেলার মধ্যে থাকে। তাহলে 9+2 অ্যারেঞ্জমেন্ট কি, তোমরা যখন আমি তোমাদের আগের ভিডিওতে যখন তোমাদের সেন্ট্রিওলের স্ট্রাকচার পড়েছিলাম তখন তোমাদের 9+0 অ্যারেঞ্জমেন্টের কথা বলেছিলাম। তোমরা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকো ওই ভিডিওটা গিয়ে দেখো, তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা অনেক ভালোভাবে বুঝতে পারবে। তাও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, 9+0 অ্যারেঞ্জমেন্ট মানেটা কি, দেখো একটা ফ্লাজেলার পরিধির দিকে আমরা 9টা মাইক্রোটিবিউল দেখতে পাবো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা 9টা মাইক্রোটিবিউল কোথায় দেখতে পাচ্ছি, পরিধির দিকে দেখতে পাচ্ছি, এবং 2টো মাইক্রোটিবিউল আমরা কোথায় দেখতে পাচ্ছি, কেন্দ্রে 2টো মাইক্রোটিবিউল দেখতে পাচ্ছি। তার জন্য আমরা এর নাম কি দিয়েছি, 9+2 অ্যারেঞ্জমেন্ট অফ মাইক্রোটিবিউল। মানে মাইক্রোটিবিউলের অ্যারেঞ্জমেন্টটা কীরকম থাকে, 9+2 অ্যারেঞ্জমেন্ট প্লাস 9+2 অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এই 9 বা এই যে 9টা যে মাইক্রোটিবিউল দেখছি এরা আবার কীরকম থাকে, এই 9টা যে মাইক্রোটিবিউল এরা কীরকম থাকে, ডাবলেট ফর্মে থাকে। ডাবলেট ফর্ম, ডাবলেট কোথা থেকে এসছে না, আমরা ডাবল মানে দুটো। তাহলে আমরা দেখব এই ডাবলেট ফর্মে আমরা দেখব এ আর বি টিবিউল নিয়ে কি তৈরি, এই যে 9টা মাইক্রোটিবিউল তৈরি। কিন্তু আমরা যদি ভেতরের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে যে 2টো মাইক্রোটিবিউল রয়েছে তারা কীরকম হয়, তারা সিঙ্গলেট হয়, অর্থাৎ তারা সিঙ্গেলভাবে অবস্থান করে, মানে তারা এককভাবে অবস্থান করে। কিন্তু আমরা যদি পরিধির দিকে যে 9টা মাইক্রোটিবিউল দেখছি তারা সবসময় কীরকম ফর্মে থাকবে, ডাবলেট ফর্মে, অর্থাৎ তারা এ এবং বি টিবিউল নিয়ে তৈরি হবে। তাহলে এ আর বি টিবিউল নিয়ে তারা তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই এ আর বি টিবিউলটাকে যদি আমরা বড় করে এখানে দেখি, তাহলে এই এ আর বি টিবিউলের স্ট্রাকচারটা কীরকম হয়, এরা আবার কী নিয়ে তৈরি সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই এ আর বি যে টিবিউলটা এটা কী নিয়ে তৈরি সেটা বুঝতে গেলে তোমাদের আগে জানতে হবে যে এই মাইক্রোটিবিউল কী প্রোটিন নিয়ে তৈরি, টিউবিউলিন প্রোটিন নিয়ে তৈরি। তাহলে টিউবিউলিন প্রোটিনের মধ্যে 2টো ইউনিট আছে, আলফা টিবিউলিন আর বিটা টিবিউলিন। আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন এই 2টো টিবিউলিন নিয়ে কি তৈরি হয়, এই মাইক্রোটিবিউল তৈরি হয়। এরপরে তাহলে বলবো যে এই যে এ টিবিউলটা এর স্ট্রাকচারটা কীরকম, এই এ টিবিউলটা 13টি প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি। তাহলে এ টিবিউলটা আমি এখানে লিখেছি, দেখো 13টি প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি। তাহলে প্রোটোফিলামেন্ট কি, দেখো আমি কি বললাম, মাইক্রোটিবিউল আলফা এবং বিটা 2টো টিবিউলিন প্রোটিন নিয়ে তৈরি। এখানে আমরা দেখব বিটা আলফা এরকম করতে এরকম একটা চেন তৈরি করবে। এই চেনকে আমরা কি বলবো, ফিলামেন্ট। তাহলে এই রকম প্রোটোফিলামেন্ট কটা যুক্ত হয়, 13টা। এরকম প্রোটোফিলামেন্ট 13টা যুক্ত হয়ে কে তৈরি করবে, এ টিবিউল তৈরি হবে। তাহলে এটা একটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে এটা আমি জাস্ট ছোটো করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এটা এরকম, এটাও এরকম, আলফা বিটা আলফা, মানে বিটা আলফা এরকম হয়ে এরকম একটা কি তৈরি করবে, এ টিবিউল তৈরি করবে। তাহলে এ টিবিউলটা কটা প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি, 13টি প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি। এরপরে আসছি বি টিবিউলটা আমরা দেখছি কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়, এটা কীরকম, এটা অর্ধবৃত্তাকার, অর্থাৎ এরা
কিন্তু পুরো গোল নয়। এই যে বি যে টিবিউলটা, এটা কটা প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি হবে? এটা 10টা প্রোটোফিলামেন্ট নিয়ে তৈরি হবে। তাহলে এখান থেকে এরা 1 2 3 4 5 6 7 8 9 10, এরা 10টা প্রোটোফিলামেন্ট নিয়ে এরা কী তৈরি হবে? এটা তৈরি হবে। বোঝা গেল? এরকম তৈরি হবে। তাহলে পরপর এরকম এটা কি তৈরি করলো? ডাবলেট তৈরি করে ফেললো। তাহলে এই রকম এ বি টিবিউল পরপর এরকম অবস্থান করবে, কি করবে? 9টি ডাবলেট কি তৈরি করবে? মাইক্রো টিবিউল তৈরি করে ফেলবে, যেগুলো কোথায় থাকবে? পরিধির দিকে থাকবে। এরপরে তাহলে এ আর বি তো দুটো টিবিউল তৈরি হলো, কিন্তু এই এ আর বি টিবিউল দুটো পরস্পরের সঙ্গে কিভাবে যুক্ত থাকবে? এরা এক ধরনের প্রোটিন, তার নাম কি? টেকটিন প্রোটিন। টেকটিন প্রোটিনের মাধ্যমে এ আর বি এই যে দুটো টিবিউল, এই যে দুটো টিবিউল, এরা কি হবে? এ আর বি এই দুটো টিবিউল টেকটিন প্রোটিনের মাধ্যমে দুটো একসঙ্গে যুক্ত থাকবে। তাহলে এই টেকটিন প্রোটিনটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এই যে ছোটো ছোটো জায়গাগুলো বলছি, এগুলো তোমরা যারা নিট দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা ভালোভাবে এইগুলো কিন্তু খাতায় নোট করো। তাহলে যদি এরকম পড়ে যে কোন প্রোটিন এ আর বি টিবিউলকে একসঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে, কী লিখতে হবে? টেকটিন প্রোটিন। এগুলো তোমরা বইতে পাবে না, আমি কিন্তু এগুলো তোমাদের নিট যারা দেবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে বলছি। তাহলে বোঝা গেল টেকটিন প্রোটিন এ আর বি টিবিউলকে একসঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। তাহলে আমরা এই 9+2 অ্যারেঞ্জমেন্টের 9টা বুঝে নিলাম। এবারে 2 যেটা বললাম, যেটা আমরা কি বললাম, যে কেন্দ্রের দিকে থাকবে দুটো মাইক্রোটিবিউল, তারা এককভাবে অবস্থান করবে, অর্থাৎ তারা সিংলেট ফর্মে থাকবে, তারা সিঙ্গেলভাবে এককভাবে অবস্থান করবে। এবং এই যে কেন্দ্রের দিকে যে দুটো মাইক্রোটিবিউল থাকবে, তারা পরস্পরের সঙ্গে একটা ব্রিজ দ্বারা যুক্ত থাকবে। তাকে কি বলবো? সেন্ট্রাল ব্রিজ মানে যেটা সংযোগ করে, এবং সেন্ট্রালে রয়েছে বলে তার নাম কি? সেন্ট্রাল ব্রিজ, অর্থাৎ কেন্দ্রে রয়েছে, তার জন্য তাকে আমরা কি বলবো? সেন্ট্রাল ব্রিজ। এছাড়াও এই যে কেন্দ্রে যে দুটো সিংলেট মাইক্রোটিবিউল রয়েছে, তাদের বাইরে আমরা কি দেখতে পাবো? এরকম একটা শীট দেখতে পাবো, তাকে আমরা কি বলবো? সেন্ট্রাল শীট। তাকে আমরা কি বলবো? সেন্ট্রাল শীট। দেখো এই দুটোর বাইরে একটা ধরনের শীট রয়েছে, তাকে আমরা কি বলবো? সেন্ট্রাল শীট। তাহলে 9+2 অ্যারেঞ্জমেন্টটা তোমাদের বুঝতে পারলে আশা করি। বোঝা গেল? আমরা এরপরে পড়বো যে এই যে এ টিবিউলের সঙ্গে বি টিবিউল দেখো কিছু একটা দ্বারা যুক্ত অবস্থায় আছে। আবার এই এর সঙ্গে এর বি, এর সঙ্গে এর বি, আবার এর সঙ্গে এর বি, আবার এ বি, এরকম করে দেখো কালো রঙের আমি কিছু স্ট্রাকচার এঁকেছি। এই যে স্ট্রাকচারগুলো, এগুলো প্রত্যেকটা ডাবলেটকে একে অন্যের সঙ্গে কিন্তু যুক্ত অবস্থায় রেখেছে। ঠিক আছে? তাহলে কালো কালো যে অঞ্চলগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ডাবলেটকে যুক্ত অবস্থায় রেখেছে। কিন্তু এই যে ডাবলেটগুলোর খুব ইম্পর্টেন্ট জায়গাটা দেখতে হবে, যে তোমরা দেখো যে একটা এ টিবিউলের সঙ্গে বি টিবিউল কিন্তু যুক্ত হয়েছে, কখনোই এর সঙ্গে এ যুক্ত হবে না, সবসময় এ টিবিউলের সঙ্গে বি টিবিউলই যুক্ত হবে। তাহলে যার দ্বারা এ টিবিউল বি টিবিউলের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ যার দ্বারা দুটো ডাবলেট একটা অন্যের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ প্রত্যেকটা 9টা যে আমরা ডাবলেট দেখতে পাবো, প্রত্যেকটার সঙ্গে কার দ্বারা যুক্ত থাকে? নেক্সিন নামক প্রোটিনের মাধ্যমে একটা অন্যের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই কালো যেগুলো আমরা এঁকেছি, যেগুলো এই 9টা ডাবলেটকে একসঙ্গে যুক্ত রেখেছে, তাকে কি বলবো? এটা খুব ইম্পর্টেন্ট, কি? নেক্সিন। তাহলে নেক্সিন প্রোটিনের মাধ্যমে এরা একে অন্যের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে। এছাড়াও আমরা আরেকটা দেখতে পাচ্ছি, দেখো এই যে এ টিবিউল থেকে আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে এইরকম কিছু দণ্ডাকার অঞ্চল দেখতে পাচ্ছি। এই যে দণ্ডাকার, এরকম 9টা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। এদের নাম কি? এদেরকে আমরা কি বলবো? রেডিয়াল স্পোক। এদেরকে আমরা কি বলবো? রেডিয়াল স্পোক। আমরা সেন্ট্রিওলের যে রেডিয়াল স্পোক দেখেছিলাম, সেটা হচ্ছে এটা একটু আলাদা, তার জন্য আমরা এই জায়গাটাকে আমার ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এইগুলোকে কি বলবো? এই দণ্ডাকার যেগুলো ভেতরের দিকে অবস্থান করছে, যেগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে, যেগুলো এ টিবিউল থেকে উৎপন্ন হচ্ছে, তাকে আমরা কি বলবো? রেডিয়াল স্পোক। বোঝা গেল? এরপরে আমরা আবার দেখছি যে এই এ টিবিউল থেকে আবার এইরকম কিছু স্ট্রাকচার আমরা এরকম দেখতে পাচ্ছি, যেটা ভেতর দিকেও রয়েছে, আবার যেটা বাইরের দিকেও রয়েছে। এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, একটা ফ্ল্যাজেলার কাজের জন্য এই স্ট্রাকচারটাই কিন্তু দায়ী। এই স্ট্রাকচারগুলোকে আমরা কি বলবো? ডাইনিন আর্ম। তাহলে এই স্ট্রাকচারগুলোকে আমরা কি বলবো? ডাইনিন আর্ম। এই আর্মগুলোই কি করে? এই আর্মগুলোই একটা ফ্ল্যাজেলার মুভমেন্ট, একটা ফ্ল্যাজেলার যে মুভমেন্ট করবে, সেই মুভমেন্টকে সাহায্য করে এই ডাইনিন আর্ম। তাহলে প্রত্যেকটা ডাইনিন আর্ম, দুটো করে যে ডাইনিন আর্ম রয়েছে, সেটা কোথায় অবস্থান করবে? সেগুলো এ টিবিউলের
সঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকবে, অর্থাৎ তারা এ টিবিউল থেকেই আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল স্পোকও বেরোচ্ছে, আবার কি দেখতে পাচ্ছি ডাইনিন আর্মও এ টিবিউলের সঙ্গে কিন্তু যুক্ত অবস্থায় আছে। তোমাদের এরপরে আমি তোমাদের বলবো, এটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু এটা তোমাদের জেনে রাখা উচিত যে কীভাবে এই ডাইনিন আর্মগুলো এর মুভমেন্টে সাহায্য করে। দেখো, ডাইনিন আর্ম সে কী করবে, সে নিজে মুভমেন্ট করবে, সে নিজে মুভমেন্ট করার সঙ্গে সঙ্গে কী করবে, তার পাশের ডাইনিন আর্মগুলোই মুভমেন্টে সাহায্য করবে। কীভাবে করবে দেখো, দেখো প্রত্যেকটা এর সঙ্গে কিন্তু প্রত্যেকটা বি টিবিউল যুক্ত অবস্থায় আছে, কার দ্বারা, নেক্সিনের দ্বারা। তার জন্য এখানে যদি একটা ডাইনিনের যদি মুভমেন্ট শুরু হয়ে যায়, সেই মুভমেন্টটা প্রত্যেকটা ডাবলেটে কিন্তু পৌঁছে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় একটা ডাইনিনের মুভমেন্ট পুরো ডাইনিনের 9টা যে আর যে 9টা, ধরো একটা ডাইনিন যদি মুভমেন্ট করে, আর বাকি যে 8টা ডাইনিন সেগুলোও কিন্তু পরপর মুভ করতে থাকবে, মানে সিঙ্ক্রোনাসলি, অর্থাৎ ছন্দ, মানে একটা ছন্দে তারা কি করতে থাকবে, মুভ করতে থাকবে। তাহলে যদি তারা একসঙ্গে যদি মুভ করে তাহলেই কী হবে, পুরো ফ্ল্যাজেলাটা মুভ করতে থাকবে। এবং এটা যদি ফ্ল্যাজেলা মুভ করতে থাকে তাহলে কী হবে, একটা অর্গানিজম বা একটা কোষ মুভমেন্ট করতে থাকবে। বোঝা গেল? তাহলে তোমরা বুঝতে পারলে যে এই যে ফ্ল্যাজেলার ভেতরে যে মাইক্রো টিবিউলগুলো কীভাবে অবস্থান করে। এছাড়া তোমরা একদম ফ্ল্যাজেলা যদি বাইরের অঞ্চল দেখো, সেটা কী নিয়ে তৈরি, সেটা প্লাজমা মেমব্রেন নিয়ে তৈরি। আমি আগেই তোমাদের বলেছি যে প্লাজমা মেমব্রেনটাই সেটাই প্রবর্ধিত হয়ে কী তৈরি করছে, এই ফ্ল্যাজেলা তৈরি করছে। বোঝা গেল? এছাড়াও তোমরা ফ্ল্যাজেলার তো অ্যাক্সিয়াল ফিলামেন্টের অঞ্চলটা তোমরা দেখলে, কিন্তু ফ্ল্যাজেলার ভেতরে আমি আরও একটা বলেছি, বেসাল বডি রয়েছে, যেখান দিয়ে কী তৈরি, যেখান থেকে ফ্ল্যাজেলাটা তৈরি হচ্ছে। তাহলে এই বেসাল বডির স্ট্রাকচারটা আমরা কী দেখতে পাবো, এখানেও আমরা কী দেখতে পাবো, মাইক্রো টিবিউল আমরা বেসাল বডিতেও দেখতে পাবো। কিন্তু মাইক্রো টিবিউলের ক্ষেত্রে, মাইক্রো টিবিউলগুলো এই বেসাল বডির ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এখানে মাইক্রো টিবিউলের অ্যারেঞ্জমেন্ট কি থাকবে, 9+0। কিন্তু আমরা এই জায়গাটায় মাইক্রো টিবিউলের অ্যারেঞ্জমেন্ট কি দেখেছি, 9+2। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বেসাল বডিতে যে মাইক্রো টিবিউলগুলো অবস্থান করছে সেটা কিভাবে অবস্থান করছে, 9+0 অ্যারেঞ্জমেন্টে। আমাদের সেন্ট্রিওলের আগের ভিডিওতে যখন সেন্ট্রিওলের স্ট্রাকচার পড়েছিলাম তখনই আমি তোমাদের 9+0 অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বলেছিলাম। তোমরা ওই ভিডিওটা থেকে কিন্তু 9+0 অ্যারেঞ্জমেন্টটা তোমরা ওখান থেকে দেখে নাও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে 9+0 অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হয় তোমরা সেটা দেখো। তাহলে তোমরা বুঝতে পারলে যে বেসাল বডি থেকে কি তৈরি হচ্ছে, এই একটা ফিলামেন্ট তৈরি হচ্ছে। বোঝা গেল? অ্যাক্সিয়াল ফিলামেন্টটা তৈরি হচ্ছে এবং টোটালটাকে আমরা কি বলছি, ফ্ল্যাজেলা। বোঝা গেল? তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি তোমাদের এরকম তোমরা যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।